আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের সপ্তম অধ্যায় খুদে বাগান টেরারিয়াম এর প্রথম পর্বে আজকে আমরা দেখব প্রথম ও দ্বিতীয় সেশনে আলোচনা। তো এখানে 70 পৃষ্ঠা একটা ছক আছে, এই ছকের সমাধান আমরা করব এবং কিছু প্রশ্ন আছে, তার উত্তরগুলো আমরা দেখব। ঠিক আছে? তো তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই, সপ্তম অধ্যায় খুদে বাগান টেরারিয়াম। টেরারিয়াম অবাক লাগছে? এটা অনেকটা অ্যাকোরিয়ামের মতো দেখতে। টেরারিয়াম হলো ঘরের কোণে ছোট বাগান, বদ্ধ পরিসরে স্বয়ংসম্পূর্ণভাবে বাস্তুতন্ত্র গড়ে তোলা। টেরা অর্থ স্থলভাগ, সে বিবেচনায় বদ্ধ স্থলভাগে বাস্তুতন্ত্র। এবার টেরারিয়াম তৈরি করলে কেমন হয়? যদি টেরারিয়াম তৈরির মাধ্যমে বিজ্ঞান শেখা যায় তাহলে তো সেটা আরও আনন্দের। প্রথম ও দ্বিতীয় সেশন, এটা হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু। শুরুতেই কাজ হবে শিক্ষকের সহযোগিতায় কয়েকটি দলে ভাগ হওয়া। বিদ্যালয়ের আশপাশের প্রকৃতির বিভিন্ন প্রাণী যেমন গরু, ছাগল, বিভিন্ন পাখি, টিকটিকি, বিভিন্ন পোকামাকড় ও উদ্ভিদ কিভাবে বেড়ে ওঠে ও টিকে থাকে তার কারণ দলগতভাবে পর্যবেক্ষণ করবে। কোন দল দেখো কোন দল কোন প্রাণী বা উদ্ভিদ পর্যবেক্ষণ করবে তা পূর্বেই নির্ধারণ করে নাও। দলের পর্যবেক্ষণকৃত তথ্য ছক 1-এ দলের যে কোনো একজন লিখে রাখো। শিক্ষকের সহযোগিতায় প্রত্যেক দল শ্রেণীতে ফিরে পর্যবেক্ষণকৃত তথ্য উপস্থাপন করবে। তো এখানে তোমাদের হচ্ছে দলের নামটা লিখতে হবে, তারপর তোমাদের দলে নির্বাচিত জীবের নাম, সেটা যে কোনো একটা প্রাণী হতে পারে বা যে কোনো গাছ হতে পারে, সেগুলো সম্পর্কে লিখবে। তারপর এদের আবাসস্থল কেমন সেই সম্পর্কে লিখবে। এরা কীভাবে বেড়ে উঠেছে, এরা টিকে থাকতে কী কী মোকাবেলা করে, তারপর এদের খাদ্য কী, এই সবগুলো বিষয় কিন্তু তোমাদের এই ছকে উপস্থাপন করতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে ছক 1। তা আমরা মোট 3টা নমুনা দেখব। তা আমরা হচ্ছে প্রথমে যদি দেখি নমুনা 1, আমাদের নমুনা 1 আমরা হচ্ছে দলের নাম ফুলের নামই দিই। ঠিক আছে? ধরো নমুনা 1-এর নাম দিলাম আমরা, দলের নাম হচ্ছে গোলাপ। আমাদের 3টা নমুনা দেখবো আমরা, তোমাদের হচ্ছে এভাবে করে লিখতে পারো, এমনই যে লিখতে হবে তা কিন্তু না। তো আমরা নমুনা 1-এ দেখি আমাদের নির্বাচিত জীবের নাম। এক্ষেত্রে আমরা হচ্ছে দেখো, এক্ষেত্রে আমরা একটা প্রাণীর নাম নিয়েছি তেলাপোকা। তেলাপোকা সম্পর্কে আমরা দেখব। এদের আবাসস্থল কেমন? এরা অন্ধকারাচ্ছন্ন স্যাঁতসেঁতে পরিবেশে, যেমন খাটের নিচে, তারপর হচ্ছে টেবিলের নিচে, ঘরের কোণায়, তারপর কি বলা যায় যে কাঠের স্তূপের নিচে ইত্যাদি স্থানে বেশি দেখা যায় এদেরকে। ঠিক আছে? তো আমরা হচ্ছে এদের আবাসস্থল সম্পর্কে দেখলাম। এখন এরা কীভাবে বেড়ে উঠছে এগুলো দেখি। এরা সর্বভোগ প্রাণী, প্রায় সব ধরনের খাবারই তেলাপোকা কিন্তু খেয়ে থাকে, এভাবে এরা বেড়ে ওঠে। এরা টিকে থাকতে কী কী মোকাবেলা করে দেখো। প্রায় যে কোনো পরিবেশে এরা টিকে থাকতে পারে, এদের তেমন একটা কিছু মোকাবেলা করে বেঁচে থাকতে হয় না। এদের খাদ্য কী? হাতের তালু, আঙুলের অগ্রভাগ, ঠোঁট, মাংস, সবজি, বিভিন্ন ধরনের ফল, ময়লা আবর্জনা, বলতে গেলে প্রায় সবই খায় তেলাপোকা। তো এই হচ্ছে তেলাপোকা সম্পর্কে আমরা পড়লাম। এবার আমরা হচ্ছে আরেকটা নমুনা দেখি। ধরো আমরা এটা ধরি হচ্ছে নমুনা 2 দেখি। এই আগের দলের নাম দিয়েছিলাম কি আমরা গোলাপ, এখানে আমরা আরেকটা ফুলের নাম দিই। ধরো এখানে আমরা ফুলের নাম দিচ্ছি হচ্ছে শাপলা। ঠিক আছে? এরকম আমরা 3টা নমুনা দেখবো আজকে, আগেই বলেছিলাম। তো শাপলা দলের ক্ষেত্রে নির্বাচিত যে জীবের নাম, সেখানে আমরা একটা প্রাণী নিয়েছি, এটা পাখি সম্পর্কে লিখবো আমরা, যে কোনো পাখি হতে পারে। এদের আবাসস্থল কেমন? এদের আবাসস্থল হচ্ছে যেটা গাছপালার উঁচু শাখা প্রশাখা, বাসাবাড়ি, কার্নিশ, খাঁচা ইত্যাদি জায়গায় খড় কুটে দিয়ে বাসা তৈরি করে থাকে। এবার দেখবে এরা কীভাবে বেড়ে উঠেছে। জন্ম পরবর্তী মায়ের মুখ থেকে খাবার খায়, তারপর কিছুদিন পরেই নিজেদের খাবার এরা নিজেরাই কিন্তু খুঁটে খায় এবং মুক্তভাবে বেড়ে উঠছে। এবার দেখবে এরা টিকে থাকতে কী কী মোকাবেলা করে দেখো। বিভিন্ন ধরনের সমস্যা যেমন বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বাসস্থান ধ্বংস, খাদ্য সংকট, শিকারি ইত্যাদি মোকাবেলা করেই এদের কিন্তু টিকে থাকতে হয়। ঠিক আছে? তারপর এদের খাদ্য কী দেখো। এদের খাদ্য হচ্ছে শস্যদানা, কীটপতঙ্গ, ছোট মাছ। তো আমরা পাখি সম্পর্কে দেখলাম। এবার আমরা আরেকটা নমুনা দেখব। এটা হচ্ছে আমাদের নমুনা 3। এটাকে আমরা তেলাপোকা এবং পাখি সম্পর্কে দেখেছি। এবার আমরা হচ্ছে একটা উদ্ভিদ, একটা ফল গাছ সম্পর্কে দেখব। দেখো নমুনা 3 আমরা হচ্ছে দলের নাম দিলাম ধরো পদ্ম। ঠিক আছে? আরেকটা ফুলের নাম দিলাম। এক্ষেত্রে আমরা যে নির্বাচিত জীবটা নিয়েছি বা নির্বাচিত প্রাণী, সে গাছ নিয়েছি একটা আমরা, কাঁঠাল গাছ। এদের আবাসস্থল কেমন? উঁচু ও সুনিষ্কাশিত আলো বাতাসপূর্ণ জমি, বাড়ির আঙিনা ইত্যাদি জায়গায় কাঁঠাল গাছ হয়ে থাকে। এরা কীভাবে বেড়ে উঠছে দেখো।
যৌন ও অযৌন প্রজননের মাধ্যমে নতুন বংশধর সৃষ্টি করে এবং নিজেদের খাদ্য এরা নিজেরাই তৈরি করে কিন্তু বেড়ে উঠছে। তারপর আছে এরা টিকে থাকতে কী কী মোকাবেলা করে? প্রাকৃতিক দুর্যোগ, কীটপতঙ্গ, নদী ভাঙন, নির্বিচারে বনভূমি ধ্বংস, পুষ্টির অভাব ইত্যাদি এদের মোকাবেলা করেই বেঁচে থাকতে হয়। এবং এদের খাদ্য কী? এদের খাদ্য হচ্ছে খনিজ, পুষ্টি, পানি, শর্করা জাতীয় খাদ্য ইত্যাদি। তো আমরা 3টা নমুনা দেখলাম, তেলাপোকা, পাখি এবং কাঁঠাল গাছ সম্পর্কে পড়লাম। এরকম অসংখ্য নমুনা দেওয়া যেতে পারে। তো এভাবে করে ছকগুলো তোমরা পূরণ করবে, ঠিক আছে? তো এই জীবদের বেঁচে থাকতে কী কী শারীরবৃত্তীয় প্রক্রিয়া চালু রাখতে হয় তুমি কি অনুমান করতে পারো? মানুষের কথাই চিন্তা করো। বেঁচে থাকতে আমাদের খেতে হয়, শ্বাস প্রশ্বাস চালিয়ে যেতে হয়, বেড়ে উঠতে হয়, বংশবৃদ্ধি করতে হয়। অন্যান্য জীবের ক্ষেত্রে, বিশেষ করে উদ্ভিদের ক্ষেত্রে ব্যাপারটা কি একই? নিজেরা আলোচনা করে দেখো। তো আসলে এটার অ্যান্সারটা দেখি আমরা কী লেখা যেতে পারে। জীবদের বেঁচে থাকতে বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় প্রক্রিয়া চালু রাখতে হয়। প্রাণীর ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে প্রাণীর বেঁচে থাকতে খাদ্য গ্রহণ, শ্বাস প্রশ্বাস কার্যক্রম, বংশবৃদ্ধি, বেড়ে ওঠা ইত্যাদি শারীরবৃত্তীয় প্রক্রিয়া চালু রাখতে হয়। আর উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে উদ্ভিদের বেঁচে থাকতে সালোক সংশ্লেষণ, শ্বসন, বংশবৃদ্ধি, বেড়ে ওঠা ইত্যাদি শারীরবৃত্তীয় প্রক্রিয়া চালু রাখতে হয়। তো আমরা দেখলাম মানুষের ক্ষেত্রে বা প্রাণীর ক্ষেত্রে এবং উদ্ভিদের ক্ষেত্রে কীভাবে শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো চালু রাখতে হয়। এরপর দেখো মানুষের সাথে উদ্ভিদের খাদ্য গ্রহণ ও শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া তুলনা করে দেখো তো। দলে আলোচনা করে দেখো এই দুটি প্রক্রিয়ার ক্ষেত্রে উদ্ভিদের সাথে আমাদের কী কী মিল বা অমিল রয়েছে। নিজেদের চিন্তা অন্যদের সামনে উপস্থাপন করো। উপস্থাপনাটি বিভিন্নভাবে হতে পারে, যেমন নাটকের মাধ্যমে। প্রকৃতির বিভিন্ন প্রাণী ও গাছের চরিত্র তোমরা অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারো। সংলাপে প্রাণী ও উদ্ভিদের বেড়ে ওঠা, টিকে থাকা, খাদ্য গ্রহণ ইত্যাদি প্রাধান্য পেতে পারে। তো নাটক করে তোমরা এটা দেখাতে পারো বা এমনি উপস্থাপন করতে পারো। তো আমরা এভাবে উপস্থাপন করে দিচ্ছি এখানে যে মানুষের সাথে উদ্ভিদের খাদ্য গ্রহণ এবং শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়ার তুলনামূলক আলোচনা করা হলো। তো মিলগুলো দেখি আমরা যে মানুষ ও উদ্ভিদ উভয়ের শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াই হচ্ছে শ্বসন প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে মানুষ ও উদ্ভিদ উভয়ই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান করে থাকে। আর অমিল হচ্ছে মানুষ ও উদ্ভিদের খাদ্য গ্রহণ প্রক্রিয়ার ক্ষেত্রে অমিল রয়েছে। যেমন মানুষ মুখের সাহায্যে সরাসরি খাদ্য গ্রহণ করে, কিন্তু উদ্ভিদ মানুষের মতো সরাসরি খাদ্য গ্রহণ করতে পারে না। এক্ষেত্রে উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, আর এই খাদ্য গ্রহণের মাধ্যমে উদ্ভিদ বেঁচে থাকে। আরও লিখতে পারো যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। যে অক্সিজেন আবার হচ্ছে আমরা গ্রহণ করি আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, ঠিক আছে? এভাবে প্রকৃতির ভারসাম্য কিন্তু বজায় থাকে। সো এই জন্য পরিবেশে যদি উদ্ভিদ কমে যায় সেক্ষেত্রে কিন্তু প্রকৃতির ভারসাম্য বজায় থাকে না, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ প্রকৃতিতে বেড়ে যায়। তো এই আজকে আলোচনা। আমরা প্রথম 2টা সেশন নিয়ে আজকে আলোচনা করেছি। আগামী ক্লাসে আমরা দ্বিতীয় পর্বে 3য় এবং 4র্থ সেশন নিয়ে আলোচনা করব। এখানে কিছু প্রশ্ন আছে, কিছু ছক আছে, এগুলোর সমাধান আমরা আগামী ক্লাসে করে দেব। তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই 7ম অধ্যায় খুদে বাগান টেরারিয়াম প্রথম ও দ্বিতীয় সেশনের 70 পৃষ্ঠা ছকের সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।